ওয়েলকাম স্টুডেন্টস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা ডেভেলপমেন্টাল বায়োলজির এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম। দেখো, এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC এবং মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশনের যে সাজেশনসও আমি কিন্তু আলোচনা করছি, তোমরা সেগুলোও দেখতে পারো, তোমাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে পারো। এবং এর সঙ্গে সঙ্গে যে এমসিকিউগুলো আমি আলোচনা করছি বিভিন্ন জায়গা থেকে, তো সেগুলোও তোমরা দেখতে পারো। এর ফলে তোমাদের একটা কনসেপশন তৈরি হবে যে কোন জায়গা থেকে জেনারেলি কোয়েশ্চেন্স দেওয়া হয়। তো যেটা বলছিলাম যে আমরা প্রধানত ডেভেলপমেন্টাল বায়োলজির কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের দিন 27টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছি, তো এবং আজকে আমরা আরও বাকি কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। একটু দেখো, তো কোয়েশ্চেন্স নাম্বার 28, ডিউরিং দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট যখন চলে, দ্য ইয়ক প্লাগ ইন ফ্রগস এগ গিভস রাইজ টু। তো ফ্রগের প্রধানত যখন গ্যাস্ট্রুলেশন হয়, অ্যাম্ফিবিয়ার যখন গ্যাস্ট্রুলেশন হয়, তখন সেই সময় কিন্তু ইয়ক প্লাগ তৈরি হয়। দেখো, আমি আমার সাজেশনসে বলেছি যে কোন জায়গা থেকে প্রধানত তোমাদেরকে পড়তে হবে, সেই সাজেশনস একটু তোমরা দেখে নিও, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, ডিউরিং দ্য ডেভেলপমেন্টের সময় ইয়ক প্লাগ ইন দ্য ফ্রগ এগ, অর্থাৎ অ্যাম্ফিবিয়ার গ্যাস্ট্রুলেশনের সময় যে ইয়ক প্লাগ তৈরি হয়, তো সেই ইয়ক প্লাগ প্রধানত কোন কি তৈরি করে? অপশান এ দেওয়া আছে অ্যান্টেরিয়ার সাইড, অপশান বি পোস্টেরিয়ার সাইড, অপশান সি ডরসাল সাইড এবং অপশান ডি ভেন্ট্রাল সাইড। দেখো, গ্যাস্ট্রুলেশনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন জায়গা, কোন দিকটা, অর্থাৎ এই যে জাইগোট আছে, দেখো, তো জাইগোট প্রধানত বা জাইগোট বা আমরা বলতে পারি যে ব্লাস্টুলা যে আছে, তো আমরা জানি না যে কোন দিকটা ডরসাল হবে, কোন দিকটা ভেন্ট্রাল হবে, মানে কোনো স্পিসিসের কোন দিকটা পিঠের দিক হবে এবং ভেন্ট্রাল মানে বুকের দিক হবে, সেটা কিন্তু গ্যাস্ট্রুলেশনের সময়ই কিন্তু ঠিক হয়ে যায়। তো ফ্রগের যখন গ্যাস্ট্রুলেশন হয়, তখন যে ইয়ক প্লাগ তৈরি হয়, তো সেই ইয়ক প্লাগ প্রথমত কোনটা ডিনোট করে, তো সেটাই এক্ষেত্রে জানতে চেয়েছে। দেখো, অপশান এ যেটা দেওয়া আছে অ্যান্টেরিয়ার সাইড, অপশান বি পোস্টেরিয়ার সাইড, অপশান সি ডরসাল সাইড এবং অপশান ডি ভেন্ট্রাল সাইড। তো এক্ষেত্রে ইয়ক প্লাগ যেদিকে থাকে, তো সেই দিকটা কিন্তু অ্যান্টেরিয়ার সাইড হয়, মানে সামনের দিক, অর্থাৎ সেই দিক থেকেই হেড তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 29, প্রিমিটিভ স্ট্রিক উইথ প্রিমিটিভ পিট অ্যান্ড দ্য হেনসেন্স নোড ইজ ক্যারেক্টারিস্টিক অফ। দেখো, চিকের যখন গ্যাস্ট্রুলেশন হয়, তখন এরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয়, তো তাকেই আমরা বলবো প্রিমিটিভ স্ট্রিক। এবং এই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে প্রধানত বিভিন্ন সেলের প্রধানত মাইগ্রেশন ঘটে, এবং প্রিমিটিভ স্ট্রিকের মধ্যে আমরা প্রিমিটিভ পিট এবং হেনসেন্স নোড আমরা দেখতে পাই। তো এটা প্রধানত এই ধরনের স্ট্রাকচার প্রধানত কোন স্পিসিসের গ্যাস্ট্রুলেশনের সময় দেখা যায়? অপশান এ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ ফ্রগের যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয় তখন দেখা যায়। অপশান বি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ চিক, মানে চিকের গ্যাস্ট্রুলেশনের সময় দেখা যায়। অপশান সি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ ম্যান, মানে ম্যামালসের ডেভেলপমেন্টে দেখা যায়। এবং অপশান ডি প্লাসেন্টা অফ র্যাট। অবভিয়াসলি এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ চিক। তাহলে চিকের যখন গ্যাস্ট্রুলেশন হয়, তখন একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি হয়, তো তাকেই আমরা বলবো প্রিমিটিভ স্ট্রিক। এবং এই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে প্রধানত ব্লাস্টোমিয়ারের সেলগুলো মুভ করে, এবং তার ফলেই কিন্তু তিনটে জাম লেয়ার তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, দ্য রেশিও অফ নিউক্লিয়ার টু সাইটোপ্লাজম ডিউরিং ক্লিভেজ। তো ক্লিভেজের সময় নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজমিক রেশিও প্রধানত কি হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। দেখো, রিমেন্স দ্য সেম, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক রেশিও একই থাকে। অপশান বি দিয়ে আছে ডিক্রিজ, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক রেশিও কমে যায়। এবং অপশান সি দিয়ে আছে ইনক্রিজ এবং অপশান ডি দিয়ে আছে নান অফ অ্যাভোভ। আর দেখো, নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল থাকে, এবং যখন ক্লিভেজ যখন হয়, তখন সেল কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়, এবং তার সঙ্গে সঙ্গে যত ক্লিভেজ হয় তখন কিন্তু গ্রোথ হয় না, কিন্তু ক্রমশ কী হবে, সেলের কিন্তু ক্রমশ ডিভিশন ঘটবে। তাহলে এক্ষেত্রে অবশ্যই নিউক্লিয়াসের পরিমাণ বাড়বে, কিন্তু সাইটোপ্লাজমের পরিমাণ তখন কী হবে, কমতে থাকবে। ওকে, সুতরাং কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে ইনক্রিজ। দেখো, নিউক্লিয়াসের সংখ্যা বাড়ছে, তাহলে এই উপরেরটা যত বাড়বে তত কিন্তু সাইটোপ্লাজম, ধরা যাক এক্ষেত্রে সেমই আছে, ধরে নাও তুমি এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াস আছে, আমরা জানি যে 1 থাকে, এবং তারপরে 2টো নিউক্লিয়াস তৈরি হলো, তাহলে ক্রমশ বাড়ছে, আবার ডিভিশন হলো, 4টে নিউক্লিয়াস তৈরি হলো, কিন্তু সাইটোপ্লাজমের পরিমাণ একই আছে। তো সেই জন্যই এটাকে আমরা দেখছি, মানে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও ক্লিভেজের সময় কিন্তু ইনক্রিজ করবে। কোয়েশ্চেন নাম্বার 31, ইন চিক দ্য প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন ইজ কনফাইন্ড টু, অর্থাৎ গ্যাস্ট্রুলেশন, চিকের ক্ষেত্রে গ্যাস্ট্রুলেশন কোথায় কনফাইন্ড থাকে? দেখো, চিকের যে এগ আছে, আমরা জানি যে চিকের যে এগ আছে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম পোর্শন কিন্তু ইয়ক থাকে। তাহলে এদের যে সাইটোপ্লাজম, একটা অ্যাক্টিভ সাইটোপ্লাজম, একটা ছোট্ট সাইটোপ্লাজম থাকে, তো একেই আমরা বলবো ব্লাস্টোডিস্ক।
ওকে, তো এই অংশটা, এই অংশের মধ্যেই কিন্তু প্রধানত ক্লিভেজ এবং তার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রুলেশন পদ্ধতি সম্পন্ন হয়। তো এক্ষেত্রে বলছে ইন চিক দ্য প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন ইজ কনফাইন্ড টু, গ্যাস্ট্রুলেশন পদ্ধতি প্রধানত কোন জায়গাতে কনফাইন্ড থাকবে? অপশান এ দিয়ে আছে এরিয়া ওপাকা, অপশান বি এরিয়া পেলুসিডা, অপশান সি এগ অ্যালবুমিন এবং অপশান ডি ল্যাটিব্রা। তো তাহলে এক্ষেত্রে কারেক্ট অপশান কোনটা হবে? দেখো তোমরা যখন এটা পড়বে, মানে চিকের যখন প্রসেস পড়বে, ডেভেলপমেন্টাল প্রসেস, অবশ্যই এরিয়া ওপাকা, এরিয়া পেলিসুডা সম্পর্কে কিন্তু কনসেপশন তোমরা কিন্তু অবশ্যই রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে গ্যাস্ট্রুলেশন পদ্ধতি প্রধানত এরিয়া পেলিসুডার মধ্যে কনফাইন্ড থাকে। কোয়েশ্চেন নাম্বার 32, এক্সট্রা এমব্রায়োনিক স্ট্রাকচার ইন দ্য চিক আর ফর্মড বাই। তো এক্সট্রা এমব্রায়োনিক স্ট্রাকচার প্রধানত কি? অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, এগুলো সব হলো এক্সট্রা এমব্রায়োনিক স্ট্রাকচার। এরা কিন্তু এমব্রায়োর পার্ট নয়, কিন্তু এমব্রায়োর ডেভেলপমেন্টে হেল্প করবে। তাহলে চিকের ক্ষেত্রে এগুলো কোথা থেকে তৈরি হয়? অপশান এ দিয়ে আছে এরিয়া ওপাকা, অপশান বি এরিয়া পেলুসিডা, অপশান সি দিয়ে আছে ল্যাটিব্রা এবং অপশান ডি নিউক্লিয়াস অফ পন্ডার। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে এরিয়া ওপাকা। তাহলে এমব্রায় তৈরি হচ্ছে এরিয়া পেলুসিডা থেকে এবং এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি হচ্ছে কিন্তু এরিয়া ওপাকা থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, এমব্রায়োনিক এক্সক্রেটরি অর্গান ইজ। এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন প্রধানত ডিফারেন্ট কাজ করে, এটা একটু পড়ে রাখবে যে অ্যামনিয়নের কাজ কি, অ্যালান্টয়েস, কোরিয়ন, তো এদের কাজ কি একটু তোমরা পড়ে রাখবে। ওকে, তো এক্ষেত্রে এমব্রায়োনিক এক্সক্রেটরি অর্গান, এক্সক্রেশনে প্রধানত কোন এক্সট্রা এমব্রায়োনিক অর্গান কাজ করবে? দেখো অপশান এ দিয়ে আছে ইয়ক স্যাক, অপশান বি কোরিয়ন। দেখো ইয়ক স্যাক প্রধানত এমব্রায়োকে নিউট্রিশন দেয় এবং কোরিয়ন থেকে জেনারেলি প্লাসেন্টা তৈরি হয়। অপশান সি যেটা অ্যামনিয়ন, অ্যামনিয়ন প্রধানত এমব্রায়োকে জার্কিংয়ের হাত থেকে রক্ষা করে এবং অপশান ডি অ্যালান্টয়েস, এটাই প্রধানত এক্সক্রেটরি অর্গান হিসেবে কাজ করে। সো দ্য কারেক্ট অপশান উইল বি অ্যালান্টয়েস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, এক্সট্রা এমব্রায়োনিক রেসপিরেটরি অর্গান। তো রেসপিরেশনে প্রধানত কোন এক্সট্রা এমব্রায়োনিক অর্গান হেল্প করবে? অপশান এ দিয়ে আছে কোরিয়ন, অপশান বি অ্যালান্টয়েস, অপশান সি বোথ কোরিয়ন অ্যান্ড অ্যালান্টয়েস এবং অপশান ডি অ্যামনিয়ন। অ্যামনিয়ন তো একদমই হবে না, তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে বোথ এ অ্যান্ড বি, দ্যাট ইজ কোরিয়ন অ্যান্ড অ্যালান্টয়েস। তো এরা প্রধানত এমব্রায়োনিক রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 35, আম্বিলিকাল কর্ড ইজ ফর্মড বাই কম্বাইনিং। দেখো প্লাসেন্টা বোঝাটা কিন্তু একটু ডিফিকাল্ট, তো আমি প্লাসেন্টা সম্পর্কে আলোচনা করেছি, প্লাসেন্টার ডেভেলপমেন্ট কিভাবে হয় আমার চ্যানেলে আমি আলোচনা করেছি। তোমাদের যদি কনফিউশন থাকে তোমরা ডেভেলপমেন্টাল বায়োলজির প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। প্লাসেন্টা নিয়ে যেমন আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রুলেশন সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করেছি, ক্লিভেজ সম্পর্কে আলোচনা করেছি। তো ডেভেলপমেন্টাল বায়োলজির বিভিন্ন অংশ এবং অর্গানাইজার সম্পর্কে আলোচনা করেছি, যেগুলো কনফিউশন থাকে স্টুডেন্টসদের, তো সেগুলো তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো। ডেভেলপমেন্টাল বায়োলজি টোটালি কিন্তু একটা ডিফারেন্ট রিজিয়ান জুওলজি। তো আম্বিলিকাল কর্ড প্রধানত যখন প্লাসেন্টা তৈরি হয় তখনই আম্বিলিকাল কর্ড তৈরি হয়। তো আম্বিলিকাল কর্ড প্রধানত কি দিয়ে তৈরি হয়? অপশান এ দিয়ে আছে ইয়ক স্যাক এবং অ্যামনিয়ন, অর্থাৎ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ইয়ক স্যাক এবং অ্যামনিয়ন দিয়ে তৈরি হয়। অপশান বি অ্যামনিয়ন প্লাস তার সঙ্গে সঙ্গে কোরিয়ন, অপশান সি ইয়ক স্যাক এবং অ্যালান্টোইক স্টক এবং অপশান ডি অ্যালান্টোইক স্টক এবং কোরিয়নিক স্টক। তো এক্ষেত্রে কারেক্ট অপশান তাহলে কি হবে? দেখো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে ইয়ক স্যাক এবং অ্যালান্টোইক স্টক। তো ইয়ক স্যাক এবং অ্যালান্টয়েস দিয়েই প্রধানত আম্বিলিকাল কর্ড তৈরি হয়। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং এনিম্যালস উইথ দ্য টাইপ অফ প্লাসেন্টা দে হ্যাভ। এখানে কতগুলো এনিম্যাল দেওয়া আছে এবং এই সমস্ত এনিম্যালে কোন ধরনের প্লাসেন্টা দেখা যায়। প্রচুর পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দেয় টাইপস অফ প্লাসেন্টা থেকে, একটু মনে রাখাটা ডিফিকাল্ট কিন্তু মনে রাখতে হবে। অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ ভিল্লি। তো ভিল্লি মানে কি? অর্থাৎ অ্যামনিয়ন থেকে এরকমভাবে বা কোরিয়ন থেকে প্রধানত ম্যামালসের ক্ষেত্রে, তো এইভাবে ভিল্লি লাইক স্ট্রাকচার তৈরি হয়, তো একেই আমরা বলবো কোরিয়নিক ভিল্লি। তো ভিল্লির ডেভেলপমেন্ট অনুযায়ী এক্ষেত্রে কতগুলো এনিম্যালস দেওয়া আছে এবং তাদের প্লাসেন্টার টাইপ দেওয়া আছে। দেখো অপশান এ যেটা দেওয়া আছে সেটা হলো কাউ, অপশান এ যেটা দেওয়া আছে তো সেটাই হলো কাউ, এবং অপশান বি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডগ, এবং অপশান সি ম্যান, এবং অপশান ডি হচ্ছে র্যাট। এক্ষেত্রে প্লাসেন্টা টাইপ দিয়েছে মেটাডিসকয়েডাল প্লাসেন্টা এবং কটিলেডনারি প্লাসেন্টা, ডিসকয়েডাল প্লাসেন্টা, ডিফিউজড এবং জোনারি প্লাসেন্টা। জোনারি প্লাসেন্টা প্রচুর ইম্পর্টেন্ট, বিশাল পরীক্ষাতে অনেক প্রশ্ন জেনারেলি দেওয়া হয়। তো কাউয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হলো কটিলেডনারি, সুতরাং কাউয়ের ক্ষেত্রে এক্ষেত্রে 2 নম্বর অপশান হবে। এবং বি যেটা দেওয়া আছে ডগ, তো ডগের ক্ষেত্রে প্রধানত আমরা জোনারি প্লাসেন্টা দেখতে পাই। এক্ষেত্রে ব্লিডিং হয় না, তাদের যখন পার্চুরেশন হয় তখন ব্লিডিং হয় না।
অপশান সি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যান, তো ম্যানকে আমরা মেটা ডিসকয়েডাল প্লাসেন্টা দেখতে পাই। এবং অপশান ডি দেওয়া আছে র্যাট, তো র্যাটের ক্ষেত্রে প্রধানত আমরা ডিসকয়েডাল প্লাসেন্টা দেখতে পাই। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, দ্য প্লাসেন্টা ফর্মেশন ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ অনলি, তো কোন ম্যামালসের ক্ষেত্রে প্রধানত প্লাসেন্টা তৈরি হয়? দেখো এক্ষেত্রে অপশান এ দিয়ে আছে যেটা সেটা হলো প্রোটোথেরিয়া, অপশান বি দিয়ে আছে মেসোথেরিয়া, অপশান সি দিয়ে আছে ইউথেরিয়া এবং অপশান ডি দিয়ে আছে হিউম্যানস। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো ইউথেরিয়া, তো ইউথেরিয়ার ক্ষেত্রে প্রধানত আমরা প্লাসেন্টা দেখতে পাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, নেম দ্য অনলি অর্গ্যান ইন দ্য অ্যানিম্যাল বডি ফর্মড বাই কন্ট্রিবিউশন অর দ্য কানেকশন অফ দ্য টিস্যু ফ্রম টু ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ এমন একটা অর্গ্যানের এক্ষেত্রে নাম করতে হবে যে অর্গ্যান প্রধানত দুটো ইন্ডিভিজুয়াল থেকে তৈরি হয়, দুটো ডিফারেন্ট অর্গ্যানিজম থেকে তৈরি হয়। অপশান এ যেটা দেওয়া আছে সেটা হলো হার্ট, অপশান বি কানেকটিভ টিস্যু, অপশান সি দিয়ে আছে প্লাসেন্টা এবং অপশান ডি ইউরিনোজেনিটাল সিস্টেম। এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট যে অপশান হবে সেটা হলো প্লাসেন্টা। কেন? কারণ একটি ইন্ডিভিজুয়াল হচ্ছে মাদার এবং আরও একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে তার ডটার অর সন, ঠিক আছে? সুতরাং মাদার এবং তার সঙ্গে সঙ্গে তাদের অফস্প্রিং বা এমব্রায়ো। ওকে, সুতরাং দুটো ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল এর পার্টই কিন্তু প্লাসেন্টাতে থাকে। তো এক্ষেত্রে তাহলে কারেক্ট যে অপশান হচ্ছে সেটা হলো প্লাসেন্টা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, ইফ ভিল্লি ইন দ্য প্লাসেন্টা ফর্ম এ টাইপ অফ গার্ডেল অ্যারাউন্ড দ্য ব্লাস্টোসিস্ট, যদি এরকমভাবে যদি যে ব্লাস্টোসিস্ট থাকে তো ব্লাস্টোসিস্টের এর মধ্যে যদি একটা ভিল্লি যদি একটা গার্ডেল যদি তৈরি করে তাহলে তখন তাকে আমরা কোন ধরনের প্লাসেন্টা বলবো? তো কোয়েশ্চেন নাম্বার 39, দেখো তখন তাকে আমরা কোন ধরনের প্লাসেন্টা বলবো? অপশান এ যেটা দেওয়া আছে ডিসকয়েডাল প্লাসেন্টা, অপশান বি কটিলেডনারি প্লাসেন্টা, অপশান সি ডিফিউজড প্লাসেন্টা এবং অপশান ডি জোনারি প্লাসেন্টা। তো একে আমরা বলবো জোনারি প্লাসেন্টা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, ইন একাইনোডার্ম দ্য স্পার্ম ডিরেকশন ইজ প্রোভাইডেড বাই, যেটা তোমাদের প্রথমেই যেটা বলছিলাম যে স্পার্ম এবং এগের যে অ্যাট্রাকশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন স্পিসিসে কোন ধরনের কেমিক্যাল প্রধানত সিক্রেটেড হয়, এগ থেকে কি তৈরি হয়, স্পার্ম থেকে কি তৈরি হয়, একটু কিন্তু এক্ষেত্রে পড়ে রাখতে হবে। ওকে, তো এক্ষেত্রে দেখো ক্যালসিনিউরিন একাইনোডার্মের ক্ষেত্রে স্পার্ম ডিরেকশন কিভাবে হয়? দেখো এক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্যালসিনিউরিন, অপশান বি দিয়েছে যেটা সেটা হচ্ছে বিনদিন। তো বিনদিন প্রধানত ফার্টিলাইজেশন মেমব্রেন এইভাবে একাইনোডার্মের সামনের দিকে থাকে, মানে তাদের এগের সামনের দিকে ফার্টিলাইজেশন মেমব্রেনের কাছে থাকবে বিনদিন। এবং অপশান সি যেটা দিয়েছে সেটা হচ্ছে রেসেক্ট এবং অপশান ডি যেটা দেওয়া আছে EBR1। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান সি, দ্যাট ইজ রেসেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, দ্য সেন্ট্রোলেসিথাল এগ শো, সেন্ট্রোলেসিথাল এগ প্রধানত কোন ধরনের ক্যারেক্টার্স দেখায়? সেন্ট্রোলেসিথাল এগ, তো সেন্ট্রোলেসিথাল এগ মানে কি? সেন্ট্রোলেসিথাল এগ প্রধানত কোন ধরনের? প্রধানত ক্লিভেজ দেখায়। অপশান এ যেটা দেওয়া আছে সেটা হলো সুপারফিশিয়াল ক্লিভেজ, অপশান বি ডিসপ্লেসড রেডিয়াল ক্লিভেজ, অপশান সি বাইলেটারাল ক্লিভেজ এবং অপশান ডি ডিসকয়েডাল ক্লিভেজ। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ, দ্যাট ইজ সুপারফিশিয়াল ক্লিভেজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, মেমব্রেন বাউন্ড গোলগি ডিরাইভড স্ট্রাকচার, অর্থাৎ গোলগি থেকে তৈরি হচ্ছে কিন্তু সেটা মেমব্রেন বাউন্ড, কন্টেনিং প্রোটিওলাইটিক এনজাইম, যার মধ্যে প্রোটিওলাইটিক এনজাইম থাকে, ইন দ্য সি আর্চিন আর কল্ড অ্যাজ। তাহলে এমন একটা স্ট্রাকচার যেটা গোলগি বডি থেকে তৈরি হচ্ছে এবং মেমব্রেন বাউন্ড এবং তার মধ্যে বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম থাকে সি আর্চিনের ক্ষেত্রে, তো তাকেই আমরা কি বলবো? অপশান এ যেটা বলছে সেটা হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউলস। দেখো কর্টিক্যাল গ্র্যানিউলস প্রধানত ইগের মধ্যে থাকে। অপশান বি মাইক্রোমিয়ার, এটা প্রধানত ব্লাস্টুলার মধ্যে থাকে, প্রধানত ইয়কের উপরের দিকে এনিম্যাল পোলের দিকে যে ছোট ছোট সেলগুলো থাকে তো তাকেই আমরা বলবো মাইক্রোমিয়ার। অপশান সি দিয়ে আছে অ্যাক্রোসোমাল ভেসিকেল এবং অপশান ডি ম্যাক্রোমিয়ার্স। তাহলে ম্যাক্রোমিয়ার্স প্রধানত যেদিকে ইয়ক থাকে তো সেই দিকে প্রধানত ক্লিভেজের রেট স্লো হয় এবং সেই কারণের জন্য সেই দিকে সেলগুলো বড় বড় হয়, তো একেই আমরা বলবো ভেজিটাল পোল, এরাই প্রধানত ভেজিটাল পোল তৈরি করে। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান অবভিয়াসলি আমরা দেখেই বুঝতে পারছি, তো সেটাই হলো অ্যাক্রোসোমাল ভেসিকেল। এবং অ্যাক্রোসোমাল ভেসিকেল গোলগি বডি থেকে তৈরি হয়, মেমব্রেন বাউন্ড হয় এবং তার মধ্যে প্রোটিওলাইটিক বিভিন্ন হায়ালিউরোনাইডেস এনজাইম থাকে। তো কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান সি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাসিওরস দ্য প্রিভেনশন অফ পলিস্পার্মি ইন এগ? দেখো প্রিভেনশন অফ পলিস্পার্মি প্রধানত দুই ধরনের হয়, একটা ফাস্ট ব্লক এবং আরও একটা স্লো ব্লক। ওকে, সো ফাস্ট ব্লক আর হচ্ছে স্লো ব্লক। তো ফাস্ট ব্লক প্রধানত চার্জের ইমব্যালেন্সের জন্য হয়
এবং সেই কারণের জন্য রিপালসান হয়, স্পার্ম প্রধানত রিপালসান হয় এবং স্লো ব্লক মানে কি সেটা একটু সময় লাগে, ফার্টিলাইজেশন কোন ইত্যাদি এসব তৈরি হয়। তো এক্ষেত্রে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাসিওরস দ্য প্রিভেনশন অফ পলিস্পার্মি ইন অ্যান এগ। আমরা একটু অপশানগুলো দেখে নিই। দেখো, অ্যাক্টিভেশন অফ দ্য P13 কাইনেজ, অপশান বি কর্টিক্যাল রিয়াকশন, অপশান সি অ্যাক্রোজোম রিয়াকশন এবং অপশান ডি ক্রস লিঙ্কিং বিটুইন ZP1 অ্যান্ড ZP3। দেখো, এক্ষেত্রে অনেক সময় কি হয়, বিফোর ফার্টিলাইজেশন প্রধানত কর্টিক্যাল গ্র্যানিউলস প্লাজমা মেমব্রেনের নিচের দিকে থাকে, তো এটাকেই আমরা বলবো কর্টিক্যাল গ্র্যানিউলস প্লাজমা মেমব্রেনের নিচের দিকে থাকে। কিন্তু যখনই একটা স্পার্মের নিউক্লিয়াস যখন এগের মধ্যে প্রবেশ করে বা এক্ষেত্রে টাচ যখন হয়, স্পার্ম যখন এগ মেমব্রেনের সঙ্গে যখন টাচ করবে, তখন এই কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো তখন এগ মেমব্রেনের বাইরের দিকে চলে আসবে এবং তার ফলে একটা হার্ড মেমব্রেন তৈরি হবে, তো তাকেই আমরা বলবো ফার্টিলাইজেশন মেমব্রেন। এবং এই ফার্টিলাইজেশন মেমব্রেন তৈরি হয় বলেই তাহলে সেই কারণের জন্যই আর অন্য কোনো স্পার্ম আর এগের মধ্যে ঢুকতে পারে না। তো এটাই কিন্তু প্রিভেনশন অফ পলিস্পার্মি। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অবভিয়াসলি সেটা হলো কর্টিক্যাল রিয়াকশন, অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাজ কর্টিক্যাল রিয়াকশন। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন্সে চলে যাই। কোয়েশ্চেন্স নাম্বার 44, ম্যাচ দ্য ফলোয়িং ক্লিভেজ প্যাটার্ন উইথ দ্য স্পিসিস ইন হুইচ দে অকার। এক্ষেত্রে কিছু ক্লিভেজ প্রসেস বলা হয়েছে, তো কোন স্পিসিসে প্রধানত কোন ধরনের ক্লিভেজ দেখা যায়। দেখো, কিছু ক্লিভেজ প্রসেস বলা হয়েছে, তো কোন স্পিসিসে প্রধানত কোন ধরনের ক্লিভেজ দেখা যায়। ফ্ল্যাটওয়ার্ম, ফ্রগ, বার্ডস এবং ইনসেক্ট। তো ফ্ল্যাটওয়ার্ম, ফ্রগ, বার্ডস এবং ইনসেক্ট। এবং এক্ষেত্রে ক্লিভেজ প্যাটার্ন যেটা বলছে, 1 দিয়েছে মেরোব্লাস্টিক ডিসকয়েডাল, 2 যেটা দিয়ে আছে মেরোব্লাস্টিক সুপারফিসিয়াল, এবং 3 আছে হলোপ্লাস্টিক ডিসপ্লেসড রেডিয়াল, এবং 4 দিয়ে আছে হলোপ্লাস্টিক স্পাইরাল। এগুলো একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো এক্ষেত্রে ফ্ল্যাটওয়ার্মের ক্ষেত্রে আমরা যে ধরনের ক্লিভেজ দেখতে পাই, তো সেটাই হচ্ছে হলোপ্লাস্টিক স্পাইরাল ক্লিভেজ। এবং ফ্রগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, তো সেটাই হলো হলোপ্লাস্টিক ডিসপ্লেসড রেডিয়াল ক্লিভেজ। এবং বার্ডসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটাই হলো মেরোব্লাস্টিক ডিসকয়েডাল ক্লিভেজ। এবং ইনসেক্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, তো সেটাই হলো মেরোব্লাস্টিক সুপারফিসিয়াল ক্লিভেজ। ওকে, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 45, ইনওয়ার্ড মুভমেন্ট অফ অ্যান এক্সপেন্ডিং আউটার লেয়ার স্প্রেডিং ওভার দ্য ইন্টারনাল সারফেস ডিউরিং গ্যাস্ট্রুলেশন। তাহলে এক্ষেত্রে ধরে নাও এটা একটা সেল আছে, এটা কি বলছে, ইনওয়ার্ড মুভমেন্ট অফ অ্যান এক্সপ্যান্ডিং আউটার লেয়ার। তো আউটার লেয়ার যখন এক্সপ্যান্ড করছে, তো সেই লেয়ার যখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ইনওয়ার্ড যখন তার মুভমেন্ট হচ্ছে, তো ইনওয়ার্ড মুভমেন্ট অফ অ্যান এক্সপ্যান্ডিং আউটার লেয়ার স্প্রেডিং ওভার দ্য ইন্টারনাল সারফেস। অর্থাৎ ধরে নাও এটা একটা লেয়ার আছে, ইনওয়ার্ড মুভমেন্ট, তো এই আউটার লেয়ার এক্সপ্যান্ড করে সেটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো এই রকমভাবে যখন মুভমেন্ট হয়, তো তখন তাকে আমরা কি বলবো, এই ধরনের মুভমেন্টকে, মরফোজেনেটিক মুভমেন্টকে আমরা কি বলবো। অপশান এ দিয়ে আছে ইনভ্যাজিনেশন, অপশান বি ইনগ্রেশন, অপশান সি ইনভলিউশন এবং অপশান ডি ডিল্যামিনেশন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটাই হচ্ছে অপশান সি, দ্যাট ইজ ইনভলিউশন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 46-এ আমরা চলে যাই। কার্ডিয়াক অ্যান্ড দ্য সেরিব্রাল টিস্যু আর ডিরাইভড ফ্রম দ্য ফলোয়িং জার্ম লেয়ার্স রেসপেক্টিভলি। তার মানে কার্ডিয়াক সেল মানে হার্ট এবং তার সঙ্গে সঙ্গে সেরিব্রাল টিস্যু মানে ব্রেন কোথা থেকে তৈরি হচ্ছে সেটা বলেছে। তো আমরা প্রত্যেকেই জানি যে হার্টের বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের সঙ্গে রিলেটেড যে সমস্ত টিস্যু সেগুলো প্রধানত মেসোডার্ম থেকে তৈরি হয়। তো এক্ষেত্রে দেখো, তাহলে মেসোডার্ম কোন জায়গাতে মেসোডার্ম আছে একটু দেখে নাও। তো এক্ষেত্রে মেসোডার্ম আছে, প্রথমে মেসোডার্ম আছে, এইটাতে প্রথমে একটোডার্ম আছে, সুতরাং এটা কারেক্ট হবে না এবং এটা কারেক্ট হবে না, প্রথমে আগে বাদ দাও, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে তখন যে অপশানগুলো হবে না সেটাকে প্রথমে চয়েস করো। এবং তারপরে দেখো এক্ষেত্রে কার্ডিয়াক এবং সেরিব্রাল টিস্যু, তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে মেসোডার্ম অ্যান্ড একটোডার্ম। মেসোডার্ম এবং একটোডার্ম অর্থাৎ কার্ডিয়াক টিস্যু তৈরি হয় মেসোডার্ম থেকে এবং সেরিব্রাল টিস্যু মানে ব্রেন, নিউরাল টিউব ইত্যাদি এই সমস্ত তৈরি হয় একটোডার্ম থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47 চলে যাই। মাইগ্রেশন অফ ইন্ডিভিজুয়াল সেলস ফ্রম দ্য সারফেস ইন্টু দ্য এমব্রায়োস ইন্টেরিয়ার। অর্থাৎ এমব্রায়োর সারফেস থেকে যখন সেল যখন একদম এমব্রায়োর মধ্যে যখন প্রবেশ করছে, গ্যাস্ট্রুলার মধ্যে যখন প্রবেশ করছে, তখন তাকে আমরা কি বলবো। তো একে বলা হয়, অপশান এ দিয়ে আছে ইনগ্রেশন, অপশান বি ইনভলিউশন, অপশান সি ইনভ্যাজিনেশন এবং অপশান ডি ডিল্যামিনেশন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটাই হচ্ছে ইনগ্রেশন। দেখো ডিল্যামিনেশন মানে কি, ধরে নাও এখান থেকে একটা লেয়ার
লেয়ার আছে, একটা সেল সিট আছে, এই সেল সিট থেকে যখন কিছু সেল এরকমভাবে খুলে আসবে আর কি, সেপারেটেড হয়ে যাবে, তো তখনই তাকে আমরা বলবো ডিল্যামিনেশন। এটা একটু মাথায় রাখবে। তাহলে মাইগ্রেশন অফ ইন্ডিভিজুয়াল সেলস ফ্রম দ্য সারফেস ইনটু দ্য এমব্রায়োস ইন্টেরিয়র, তো তাকেই বলা হয় ইনগ্রেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48-এ চলে যাই। দ্য ম্যামালিয়ান উসাইড প্রায়র টু দ্য স্পার্ম এন্ট্রি, অর্থাৎ স্পার্ম এন্ট্রি নেওয়ার আগে ম্যামালিয়ান উসাইড কোন দশায় ইজ অ্যারেস্টেড অ্যাট হোয়াট স্টেজ অফ সেল ডিভিশন, কোন দশায় প্রধানত অ্যারেস্টেড থাকে? দেখো, ফিমেল উসাইড বা যখন উজেনেসিস হয় তখন প্রধানত যে এগ প্রধানত ওভিউলেশন হয়, তো সেটা মিওসিস 2 এর মেটাফেজ দশায় জেনারেলি অ্যারেস্টেড থাকে, এবং ফার্টিলাইজেশনের পরেই কিন্তু মিওসিস 2 কমপ্লিটেড হয়, আদারওয়াইজ মেটাফেজ দশায় সেটা অ্যারেস্টেড থাকে। কিন্তু যখন এই স্পার্মের সঙ্গে এগের যখন কন্ট্যাক্ট হবে তারপরে ফার্দার অ্যানাফেজ এবং টেলোফেজ এই দশা কমপ্লিটেড হবে। তাহলে এক্ষেত্রে এটাই বলতে চেয়েছে যে ওভিউলেটেড এগ কোন দশাতে অ্যারেস্টেড থাকে। অপশান এ প্রোফেজ অফ মাইটোসিস, মাইটোসিসের প্রোফেজ দশায়। অপশান বি প্রোফেজ অফ মিওসিস 1, মিওসিস 1-এর প্রোফেজ দশায়। অপশান সি দিয়ে আছে G1 ফেজ অফ দ্য মাইটোটিক সেল সাইকেল, মাইটোটিক সেল সাইকেলের G1 দশায়। এবং অপশান ডি মেটাফেজ অফ দ্য মিওসিস 2, অর্থাৎ মিওসিস 2 এর মেটাফেজ দশায় অ্যারেস্টেড থাকে। তো কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট আমরা কোয়েশ্চেন্স নাম্বার 49-এ চলে যাই। দেখো কোয়েশ্চেন্স নাম্বার 49, এক্ষেত্রে আমরা দেখে নিই কোয়েশ্চেন্স নাম্বার 49, সেলস ফ্রম অ্যান আর্লি ফ্রগ ব্লাস্টুলা, অর্থাৎ একটা ফ্রগ ব্লাস্টুলা থেকে সেল নিয়েছে, ওয়ার রিমুভড ফ্রম দ্য এনিম্যাল পোল। ধরে নাও এক্ষেত্রে একটা ব্লাস্টুলা আছে এবং ব্লাস্টুলার এটা হচ্ছে ব্লাস্টোসিল, তাহলে এই এনিম্যাল পোল থেকে সেল নেওয়া হয়েছে। সো সেলস ফ্রম আর্লি ফ্রগ ব্লাস্টুলা ওয়ার রিমুভ ফ্রম দ্য এনিম্যাল পোল অ্যান্ড ইউজ টু রিপ্লেস সেলস ফ্রম দ্য ভেজিটাল পোল অফ দ্য ব্লাস্টুলা। এবার কি হচ্ছে, এটাকে নিয়ে এই জায়গাতে অর্থাৎ ভেজিটাল পোলে সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে, ভেজিটাল পোলের এখান থেকে সেলকে বের করে নিয়ে সেই জায়গাতে দিয়ে দেওয়া হচ্ছে। দ্য ফলোয়িং ইভেন্টস মে বি এক্সপেক্টেড, তাহলে এই এনিম্যাল পোলের সেলগুলোতে কোন ঘটনা ঘটবে? অপশান এ ট্রান্সপ্লান্টেড সেলস উড ডেভেলপ নর্মালি অ্যাজ পার্ট অফ দ্য সেলস অফ দ্য ভেজিটাল সেল, অর্থাৎ এই ভেজিটাল পোলের সঙ্গে সঙ্গেই এই সমস্ত সেলের চেঞ্জেস ঘটবে। অপশান বি ট্রান্সপ্লান্টেড সেলস উড ডেভেলপ অ্যাট সেলস অফ দ্য এনিম্যাল পোল অফ দ্য অ্যাডাল্ট অন দ্য ভেজিটাল পোল। অপশান সি যেটা দেওয়া আছে, দেখো, দ্য রিজিয়ন অফ দ্য এনিম্যাল পোল ফ্রম হোয়ার দ্য সেলস রিমুভড উড বি মিসিং ইন দ্য অ্যাডাল্ট, অর্থাৎ এক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রে এই এনিম্যাল পোলের সেলকে আর পাওয়া যাবে না। অপশান ডি রিমেনিং সেলস ইন দ্য এনিম্যাল পোল উড কম্পেনসেট ফর দ্য সেলস দ্যাট ওয়ার রিমুভড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান এ, বি অ্যান্ড ডি, অর্থাৎ ট্রান্সপ্লান্টেড সেলস উড ডেভেলপ নর্মালি অ্যাজ এ পার্ট অফ দ্য সেলস অফ দ্য ভেজিটাল পোল। এই যে ট্রান্সপ্লান্টেড সেল, এটা ভেজিটাল পোলের সেলের সঙ্গে সঙ্গেই তার নর্মাল ডেভেলপমেন্ট ঘটবে। ট্রান্সপ্লান্টেড সেল উড ডেভেলপ অ্যাট সেলস অফ দ্য এনিম্যাল পোল অফ দ্য অ্যাডাল্ট অন দ্য ভেজিটাল পোল। তাহলে এই যে ট্রান্সপ্লান্টেড সেল যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা কিন্তু এনিম্যাল সেলের মতোই বিহেভ করবে। এবং অপশান ডি যেটা দেওয়া আছে রিমেইনিং সেলস ইন দ্য এনিম্যাল পোল, অর্থাৎ এনিম্যাল পোলের বাকি যে সমস্ত সেলগুলো আছে উড কম্পেনসেট ফর দ্য সেলস দ্যাট ওয়ার রিমুভড, অর্থাৎ যে সেলটাকে রিমুভ করে দেওয়া ছিল তো সেটা অতটা বেশি এফেক্ট করবে না, কারণ সেটা কম্পেনসেটেড হয়ে যাবে, মানে এই ক্ষয় পূরণ হয়ে যাবে। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে এ, বি অ্যান্ড ডি। তো এটা প্রধানত স্পিম্যান এবং ম্যানগোল্ডের এক্সপেরিমেন্ট থেকে দেওয়া হয়েছে। সো কারেক্ট অপশান হবে এ, বি অ্যান্ড ডি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 50, ক্যাপাসাইটেশন অফ দ্য ম্যামালিয়ান স্পার্ম অ্যালাউ দেম টু বি অ্যাক্টিভেটেড উইদিন দ্য ইউটেরাস। দেখো, যখন স্পার্মের যখন ইজাকিউলেশন হয়, অ্যাকচুয়ালি ইজাকিউলেশন হওয়ার পরে যখন ইনসেমিনেশন হয়, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে যখন স্পার্ম চলে আসে তখন কি হবে, তখন সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে তখন সেটা অ্যাক্টিভেটেড হবে অ্যান্ড ফ্যাসিলিটেড দ্য ফার্টিলাইজেশন, এবং এই ঘটনাকেই আমরা বলবো ক্যাপাসাইটেশন। দ্য ফলোয়িং স্টেটমেন্ট ওয়ার মেড রিগার্ডিং দ্য ইভেন্টস ডিউরিং ক্যাপাসাইটেশন। তো ক্যাপাসাইটেশনের সময় কোন কোন ঘটনাগুলো ঘটবে? অপশান এ রিমুভাল অফ দ্য কোলেস্টেরল ফ্রম দ্য স্পার্ম হেড। দেখো, যখন ক্যাপাসাইটেশন হয়, তো এর আগেও আমি আলোচনা করেছি মানে প্রথম দিনের MCQতে, তো এক্ষেত্রে যে স্পার্ম হেড আছে, তো স্পার্ম হেডে অ্যাক্রোসোম থাকে এবং এই অ্যাক্রোসোমের সামনের দিকে প্রধানত একটা ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে এবং এইটা থাকে বলেই প্রধানত এই অ্যাক্রোসোম স্পার্ম থেকে রিলিজড হতে পারে না।
তো এটা প্রধানত কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। তো ক্যাপাসাইটেশনের সময় কি হয়, রিমুভাল অফ দ্য কোলেস্টেরল ফ্রম দ্য স্পার্ম হেড, তো এটা তো অবশ্যই হবে। এবং তার সঙ্গে সঙ্গে কি হবে দেখো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নিই যে কি হবে দেখো, রিমুভাল অফ দ্য নন কোভ্যালেন্টলি বাউন্ড গ্লাইকোপ্রোটিনও তখন কিন্তু রিমুভ হবে। অপশন সি, ইনক্রিজড এক্সপ্রেশন অফ দ্য ফাইব্রোনেকটিন, তো ফাইব্রোনেকটিন প্রোটিনের এক্সপ্রেশন বাড়বে। ডিক্রিজড পারমিয়েবিলিটি অফ দ্য ক্যালসিয়াম আয়ন, দেখো ক্যালসিয়াম আয়নকে কিন্তু অবশ্যই কিন্তু এন্ট্রি নিতে হবে, তবেই অ্যাক্রোজোম গ্রেনুলস তবেই কিন্তু রিলিজড হবে। তো সেই কারণের জন্য এটা কিন্তু কারেক্ট হবে না। ওকে, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে এ, বি অ্যান্ড সি। রিমুভাল অফ দ্য কোলেস্টেরল ফ্রম দ্য স্পার্ম হেড থেকে কোলেস্টেরল রিমুভ হবে। রিমুভাল অফ নন কোভ্যালেন্টলি বাউন্ড গ্লাইকোপ্রোটিন এবং ইনক্রিজড এক্সপ্রেশন অফ ফাইব্রোনেকটিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, দেখো হুইচ প্রোটিন সিক্রেটেড বাই অ্যাম্ফিবিয়ান অর্গানাইজার। তো অ্যাম্ফিবিয়ান অর্গানাইজার মানে কি, অর্গানাইজার মানে কোনো এমব্রায়োর সেই পার্ট যেটা প্রধানত অন্য কোনো রিজিয়ানকে স্পেসিফাই করে যে সেই রিজিয়ান কি হবে, তার ফেট কি হবে, তো তাকেই আমরা বলবো অর্গানাইজার। তো হুইচ প্রোটিন সিক্রেটেড বাই অ্যাম্ফিবিয়ান অর্গানাইজার ইন্ডিউসেস নিউরাল টিস্যু ফরমেশন, নিউরাল টিস্যু তৈরি করবে বাই ইনহিবিটিং দ্য বোন মরফোজেনেটিক প্রোটিন। তো বিএমপি কে ইনহিবিট করে। ওকে, এটাই প্রধানত কোয়েশ্চেন্স দিয়েছে। তো এক্ষেত্রে যে অপশান আছে, অপশান এ দেওয়া আছে বিটা ক্যাটেনিন, অপশান বি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নগিন, এবং অপশান সি দেওয়া আছে ডিকফ, এবং অপশান ডি দেওয়া আছে ডিসেবলড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে নগিন। দেখো একদম পুরো অর্গানাইজার সম্পর্কে আমি একদম ডিটেলসে আলোচনা করেছি, আমি বারবার বলছি। তো ডেভেলপমেন্টাল বায়োলজি সেই সিরিজ তোমরা যদি দেখো তাহলে কিন্তু ডেভেলপমেন্টাল বায়োলজি তোমরা কমপ্লিটলি একদম তৈরি হয়ে যাবে। ওকে, next question number 52, the part of embryo from which the ectoderm, mesoderm and the endoderm are formed in cheek। তাহলে চিকের ক্ষেত্রে এমব্রায়োর কোন পার্ট থেকে প্রধানত তিনটে জার্ম লেয়ার তৈরি হয়। অপশান এ দিয়ে আছে প্রিমিটিভ স্ট্রিক, অপশান এ দিয়ে আছে প্রিমিটিভ স্ট্রিক, অপশান বি দিয়ে আছে হাইপোব্লাস্ট, অপশান সি এপিব্লাস্ট এবং অপশান ডি সাইটোট্রোফোব্লাস্ট। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটাই হলো এপিব্লাস্ট। নেক্সট একদম লাস্ট কোয়েশ্চেন্সে আমরা চলে যাই, দ্য ব্লাস্টোপোর রিজিয়ান অব অ্যাম্ফিবিয়ান এমব্রায়ো। তো অ্যাম্ফিবিয়ান এমব্রায়ো সেই ব্লাস্টোপোর রিজিয়ান যেটা সিক্রেট দ্য বিএমপি অ্যান্ড ইনহিবিটার, যেটা বিএমপি কে সিক্রেট করবে অ্যান্ড ডরসালাইজেস দ্য সারাউন্ডিং টিস্যু। অর্থাৎ এক্ষেত্রে দেখো এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ার যদি এমব্রায়ো হয় এবং সেই ডরসাল লিপ বা ব্লাস্টোপোরার সেই রিজিয়ান যেটা কি করবে, যেটা তার সারাউন্ডিং টিস্যুকে উপরের দিকটাকে ডরসাল করবে এবং নিচের দিকটাকে ভেন্ট্রাল করবে, তো তাকে আমরা কি বলবো। অপশান এ দিয়েছে ব্র্যাকেটস ক্লেফট, অপশান এ দিয়েছে ব্র্যাকেটস ক্লেফট, অপশান বি দিয়েছে নিউকুপ সেন্টার, অপশান সি হচ্ছে স্পিম্যান্স অর্গানাইজার এবং অপশান ডি হেনসেন্স নোড। তো অপশান এটা হবে কারেক্ট যে অপশান হবে সেটাই হচ্ছে স্পিম্যান্স অর্গানাইজার, এবং স্পিম্যান্স অর্গানাইজার প্রধানত ফ্রগের ক্ষেত্রে ডরসালাইজেশন ঘটায় তার সারাউন্ডিং টিস্যুতে। ওকে, আবারও বলছি যে গ্যাস্ট্রুলেশন যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়, আমি আমার চ্যানেলে ডেভেলপমেন্টাল বায়োলজির একদম গ্যাস্ট্রুলেশন এবং তার সঙ্গে সঙ্গে অর্গানাইজার সম্পর্কে আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না। ওকে, তাহলে ডেভেলপমেন্টাল বায়োলজির কোয়েশ্চেন্স, আশা করি এই কোয়েশ্চেন সিরিজ তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো ডেভেলপমেন্টাল বায়োলজির প্রশ্ন প্রধানত আমরা পাই না, জেনারেলি আমরা পাই না। তো আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশানে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলোই এক্ষেত্রে আমি ইনক্লুড করেছি, এবং তোমরা দেখে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তো এই অংশগুলো তোমরা একটু স্ট্রেস দেবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। এরপরে আমরা আরও কিছু জুলজির কিছু পোর্শন নিয়ে আমরা আলোচনা করব। জেনারেলি জুলজির এমসিকিউ জেনারেলি পাওয়া যায় না, ফিজিওলজির এমসিকিউ তুমি পাবে এবং তার সঙ্গে সঙ্গে বোটানির এমসিকিউ তুমি কিন্তু পেয়ে যাবে। তো জেনারেলি জুলজির এমসিকিউ খুব বেশি আমরা পাই না, তো সেই কারণের জন্য আমি জুলজিকেই আমি ধরেছি এবং এগুলো সম্বন্ধেই আমি আলোচনা করছি। আশা করি এগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে। সবাই ভালো থেকো, মনের আনন্দে প্রিপারেশান নাও। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।